দ্বিতীয় ইরানের রূপ নিচ্ছে ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আঘাতে দুশ্চিন্তা ইসরায়েল। আকাশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠছিল ঝড়। 22 আগস্টের গভীর রাতে তেল আবিবের আকাশ হঠাৎই চিরে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে। মুহূর্তে আলো ঝলসে উঠল শহরের অন্ধকারে, কেঁপে উঠল গোটা নগরী। প্রথমে ভেবেছিল ইরান হয়তো আবার আঘাত হেনেছে, কিন্তু না, এবারের আঘাত এসেছে দক্ষিণ থেকে, ইয়েমেন থেকে। যে ইয়েমেনকে এতদিন কেবল গৃহযুদ্ধ পীড়িত দুর্বল বিদ্রোহী রাষ্ট্র হিসেবে দেখা হতো, সেই ইয়েমেনই আজ পরিণত হচ্ছে দ্বিতীয় ইরানে। আর ইসরায়েলের জন্য এটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অস্ত্রের নাম শোনা মাত্রই ভীতি। হুথি যোদ্ধারা এবার ব্যবহার করেছে এমন এক অস্ত্র যা এতদিন কেবল পরাশক্তিদের হাতে দেখা যেত, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে 8000 মিটার উঁচুতে উঠে গিয়ে আকাশেই বিভক্ত হয় অসংখ্য ছোট বোমায়। এরপর সেই বোমাগুলো কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলাফল ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং একটিও আটকাতে পারেনি এই ক্ষেপণাস্ত্র। আকাশে নয়, মাটিতে নয়, শহরের মাঝখানে বিস্ফোরণ হয়ে গেছে। ইসরায়েল ভেবেছিল তাদের প্রতিরক্ষা প্রযুক্তি পৃথিবীর সেরা, কিন্তু ইয়েমেন প্রমাণ করল তাদের কাছে এখন এমন অস্ত্র আছে যা এই সব প্রতিরক্ষাকেও অকার্যকর করে দেয়। এটা শুধু বিস্ফোরণ নয়, এটা ছিল এক ঘোষণা যে ইয়েমেন আর কেবল গেরিলা যোদ্ধার আস্তানা নয়, তারা এখন আধুনিক প্রযুক্তির হাতে সজ্জিত এক ভয়ঙ্কর সামরিক শক্তি। ইরানের ছায়া। বিশ্লেষকরা বলছেন ইরানের হাত ছাড়া ইয়েমেনের হাতে এই অস্ত্র আসা অসম্ভব, কারণ এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ইরানের কাছে এই প্রযুক্তি ছিল। মাত্র 12 দিনের সংঘাতে একই ধরনের অস্ত্র ব্যবহার করে তেহরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল, আর এবার সেই একই অস্ত্র ইয়েমেনিদের হাতে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন ইরানের দ্বিতীয় অবয়ব হয়ে উঠেছে ইয়েমেন। বিশ্বের প্রতিক্রিয়া। হুথিদের এই আঘাত আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। কেউ বলছে এটা এক ভয়ঙ্কর পরিস্থিতি যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদে ফেলবে। আবার কেউ কেউ বলছে ইসরায়েল ও তার মিত্ররা অবশেষে চাপের মুখে পড়বে, কারণ হুথিদের আঘাত দেখিয়ে দিল তাদের থামানো আর সহজ নয়। বিপজ্জনক বাস্তবতা। ক্লাস্টার অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল যুদ্ধ শেষ হলেও ঝুঁকি শেষ হয় না। অনেক ছোট বোমা বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে। অর্থাৎ ইয়েমেনিদের এই আঘাত শুধু সামরিক কৌশল নয়, এটি ছিল ইসরায়েলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের রাত কেঁপে উঠেছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে। 4 স্তরের প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে এমন এক অস্ত্র যার কথা শুনলেই আতঙ্কিত হয় মহাশক্তিরা। হুথিরা জানিয়ে দিল তাদের থামানো যাবে না। ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা, আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু IRGC নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন, আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প। যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো।
তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা তার মতে দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময় চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান, যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল। বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন, তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। ইরানের বার্তা বিশ্বকে, চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না, কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামী এমন এক ভাষণ দিলেন, যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন, পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে, তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামী জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র, দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOI এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি, যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল যে হুমকি শুরু হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের, যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে।
যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংজ্ঞা বদলে দিতে পারে খোরামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকারবাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোরামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট। ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোরামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোরামশার 5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোরামশার 5 সেই নতুন যুগের দূত। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটার চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো, 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো, আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনত, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র।
গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা তীর। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা। ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়। ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন, এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ। আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে, এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানির সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে, লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের, যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাতের বৈরুত জানে, যখন চারদিক থেকে চাপ বাড়ে, তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধ জমেছে অদৃশ্য জগতে। যুদ্ধবিরতি সই হয়েছে, মিসাইল থেমেছে, কিন্তু শান্তি আসেনি। গানপাউডারের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই নতুন ফ্রন্ট খুলেছে। এবার আকাশে নয়, কিবোর্ডে। ইরান আর ইসরায়েল মুখোমুখি হয়েছে এমন এক যুদ্ধে যেখানে গোলাবারুদ নেই, আছে কোড আর ক্লিকের মারাত্মক আঘাত। দৃশ্যপট বদলেছে, যুদ্ধের রূপ নয়। জুনের ছোট্ট যুদ্ধ শেষ হয়েছে 24 তারিখে। ভেবেছিল সবাই অন্তত কিছুদিনের জন্য শান্তি ফিরবে, কিন্তু যুদ্ধ থামলেও কেবল বাস্তব জগতে। অদৃশ্য সাইবার অমনের লড়াই যেন আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ারস্কাইয়ের প্রধান বয়াজ দোলভ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও ইরান সংযুক্ত হ্যাকাররা মাইক্রোসফট সার্ভারের নতুন দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ চালিয়েছে। লক্ষ্য গোপন তথ্য হাতানো এবং সিস্টেম ভেঙে ফেলা। পাল্টাপাল্টি হামলার নাটকীয়তা। এ যুদ্ধে দুপক্ষই সমান আগ্রহী প্রতিশোধে। সংঘাতের সময় ইসরায়েলি সংযুক্ত হ্যাকার দল গঞ্জেশকে দাঁড়ান দিয়ে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে $90 মিলিয়ন হাতিয়ে নিয়েছিল। শুধু তাই নয়, ইরানের বড় দুই ব্যাংক সেপা এবং পাসারগাদের মূল এবং ব্যাকআপ ডেটা সেন্টার অকেজো করে পরিষেবা বিপর্যস্ত করেছিল তারা। ইরানও থেমে থাকেনি, তারা প্রায় 50টি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযান চালায়।
টার্গেট কোম্পানির গোপন নথি ফাঁস করে দেওয়া এবং সিস্টেম ধ্বংস করতে ম্যালওয়্যার ঢোকানো। ফলে ইসরায়েলের শক্তিশালী কোম্পানিগুলোকে উদ্বেগে থাকতে হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে ছোটরা। বড় বড় সামরিক ও প্রযুক্তি কোম্পানির সাইবার প্রতিরক্ষা ভাঙা কঠিন, তাই ইরানিরা কৌশল পাল্টে ছোট দুর্বল ব্যবসাগুলোকে টার্গেট করে। লজিস্টিক্স, জ্বালানি সরবরাহকারী, এমনকি মানব সম্পদ সংস্থাগুলো এর শিকার। এই হামলায় তারা হাজার হাজার ইসরায়েলি নাগরিকের সিভি পেয়েছে, যাদের পটভূমি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত। ছোট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিরক্ষা জোরদারে আগের চেয়ে অনেক বেশি খরচ করছে, কেউ কেউ আর্থিক চাপে দমবন্ধ অবস্থায়। ইরানের অদৃশ্য শক্তি। মিসাইল পরীক্ষার মতো সাইবার যুদ্ধের খবর ইরান খুব একটা প্রচার করে না, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। শুধু আকাশপথ নয়, অনলাইন দুনিয়াতেও তারা প্রতিপক্ষের গলা চেপে ধরতে পারে। ডোলফ স্বীকার করেছেন, ভৌত জগতে যুদ্ধবিরতি থাকলেও সাইবার অঙ্গনে যুদ্ধ অব্যাহত। আর এই যুদ্ধের ফলাফল শুধু সামরিক নয়, আর্থিক, কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। শেষ দৃশ্য, এক অদৃশ্য ফ্রন্ট লাইনের গল্প। একসময়ে যুদ্ধ মানে ছিল সৈনিক, ট্যাঙ্ক আর গোলাবর্ষণ। এখন যুদ্ধ মানে সার্ভার রুম, হ্যাকিং টুলস আর নীরব কমান্ড প্রম্পটে আক্রমণের কোড। ইরান ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায় প্রমাণ করে, যুদ্ধবিরতি শুধু এক ধরনের বিরাম চিহ্ন, যা অদৃশ্য যুদ্ধে গিয়ে শেষ হয় না। মিসাইলের শব্দ নেই, ধোঁয়ার কুণ্ডলী নেই, তবু প্রতিটি ক্লিক, প্রতিটি কোডের লাইনই হতে পারে নতুন এক বিস্ফোরণ। আর এই খেলায় ইরান প্রমাণ করছে, তারা শুধু মাঠের খেলোয়াড় নয়, ডিজিটাল যুদ্ধক্ষেত্রেরও এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। গাজার রাস্তায় ধোঁয়া উড়ে, চারদিকে ধ্বংসযজ্ঞ, কিন্তু এর মাঝেই বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। কখনো অজেয় ভাবা ইসরায়েলি সেনারা এখন ক্লান্ত, ভেঙে পড়ছে ভেতর থেকে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রিজার্ভ সৈন্যরা দলে ফিরতে চাইছে না। কেউ বলছে এই যুদ্ধ আর আমার নয়, কেউ বলছে পরিবার ভেঙে যাচ্ছে, বাঁচাতে হবে। আবার কেউ স্পষ্ট জানিয়ে দিচ্ছে, গাজার বিরুদ্ধে এই যুদ্ধ অন্যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস করবেন। এজন্য ডেকেছেন অতিরিক্ত ৮০,০০০ রিজার্ভ সৈন্য। কিন্তু প্রশ্ন একটাই, কে আসবে? কতজন ফিরবে যুদ্ধের ময়দানে? একজন সৈনিক বললেন, তার ১০০ জনের ইউনিট থেকে মাঠে নামছে মাত্র ৬০ জন। কেউ হতাশ, কেউ মানসিক চাপে, কেউ ক্যারিয়ার বাঁচাতে ছুটছে। সেনাদের পরিবারও ভেঙে পড়ছে, বাচ্চাদের কান্না, স্ত্রীর রাগ, সংসার অস্থির। সেনারা যুদ্ধের বদলে বেছে নিচ্ছে ঘর। অন্যদিকে গাজার ভেতর প্রতিরোধ থেমে নেই। হামাস, ইসলামিক জিহাদ সবাই একসাথে লড়ছে। প্রতিটি গুলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধ। ট্যাঙ্ক এগোতে পারে না, কারণ ওদের সামনে গাজাবাসীর ইচ্ছা শক্তি। মিসাইল গিয়ে আঘাত করছে ইসরায়েলের ভেতরেও। ইসরায়েল চায় গাজা দখল করতে, কিন্তু যুদ্ধের ক্লান্তি তাদের ভেতরেই ফাটল ধরাচ্ছে। একে একে সৈন্যরা বলছে, যথেষ্ট হয়েছে। এ যেন সেই যুদ্ধ যেখানে অস্ত্র আছে দখলদারদের হাতে, কিন্তু মনোবল গড়ে উঠছে ফিলিস্তিনিদের বুকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেখা গেছে, কিছু ইউনিটে উপস্থিতি নেমে এসেছে ৪০%, অথচ গাজার ভেতরে প্রতিটি শহরে নতুন নতুন যোদ্ধা যোগ দিচ্ছে প্রতিরোধ বাহিনীতে। এটাই মোড় ঘুরিয়ে দিচ্ছে ইতিহাস। দখলদারদের টার্গেট ছিল গাজাকে মুছে ফেলা, কিন্তু বাস্তব ছবিটা উল্টো। ইসরায়েলের সেনারাই ভেঙে পড়ছে, গাজার প্রতিরোধী দাঁড়িয়ে আছে অটল প্রাচীর হয়ে। এক পাশে নিস্তেজ, হতাশ, ক্লান্ত সেনারা, অন্য পাশে ক্ষুধার্ত, আহত, তবু অদম্য ফিলিস্তিনিরা। গাজা আজ কেবল এক ভূখণ্ড নয়, এটি প্রতিরোধের প্রতীক। আর ইসরায়েল, সে ক্রমেই ডুবে যাচ্ছে নিজের ক্লান্তি আর ভয়ের অন্ধকারে। শেষ প্রশ্নটা আজ সবার মনে, যদি সৈন্যই যুদ্ধ করতে চায়, তবে কি ভেঙে পড়বে দখলদার ইসরায়েলের অস্তিত্ব? আর গাজার মাটিতে রচিত হবে কি নতুন জয়ের ইতিহাস? ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ। গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন সহ অন্যরা। বৈঠকে উপত্যকার অনাহারে পরিস্থিতি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি। কেবল যুক্তরাষ্ট্রই বরাবরের মতো পক্ষ নিয়েছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্র বরাবরের মতোই পক্ষ নিয়েছে বন্ধু ইসরায়েলের। গাজায় দুর্ভিক্ষ ইস্যুতে আইপিসির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির প্রতিনিধি। মার্কিন প্রতিনিধি ডরোথি শিয়া বলেন, আমরা স্বীকার করি গাজায় ক্ষুধা একটি বাস্তব সমস্যা। উল্লেখযোগ্য মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক এবং তা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। তবে দুর্ভাগ্যবশত আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিক নয়।
হঠাৎ ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা, ইরাকে নতুন অস্থিরতার আভাস। মধ্যপ্রাচ্যের রাত এখন আরও ঘন, আরও রহস্যময়। পশ্চিম ইরাকের মরুভূমিতে হঠাৎ করেই কাঁপন ধরিয়েছে এক সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা। আইন আল আসাদ আর রাজধানী বাগদাদের ভিক্টোরিয়া ঘাঁটি, যেখানে বছরের পর বছর ধরে মার্কিন আধিপত্যের ছায়া ঘনীভূত ছিল, সেখান থেকেই শুরু হলো দ্রুত সেনা সরানো। প্রাথমিক পরিকল্পনা ছিল ধীরে ধীরে 2025 সালের সেপ্টেম্বর নাগাদ মার্কিন সেনারা বিদায় নেবে ইরাক থেকে। কিন্তু হঠাৎ কেন এমন তাড়াহুড়ো? কেন আগাম সময়সূচি ভেঙে রাতারাতি গুটিয়ে নেওয়া হচ্ছে শক্তিশালী সেনা উপস্থিতি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, নির্দেশ এসেছে বাগদাদে মার্কিন দূতাবাস থেকেই। কেউ যাচ্ছে উত্তর ইরাকের কুর্দি অঞ্চল এরবিলে, আবার কাউকে পাঠানো হচ্ছে প্রতিবেশী এক আরব দেশে। নতুন চাপ, নতুন সমীকরণ। এ পদক্ষেপ শুধু সেনা সরানো নয়, বরং এক বড় ভূ রাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যেই প্রকাশ পাচ্ছে নতুন বার্তা। যুক্তরাষ্ট্র যেন বুঝতে পারছে ইরাকে তাদের উপস্থিতি দিন দিন আরও ভঙ্গুর হয়ে যাচ্ছে। এদিকে ইরাকের সংসদে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক। অনেকেই দাবি করছেন, আমাদের সেনারা এখন নিজেরাই যথেষ্ট শক্তিশালী, বিদেশি বাহিনীর দরকার নেই। ইরাকের শক্তির উত্থান। বছরের পর বছর যুদ্ধ, রক্তপাত অবসানের পর ইরাকি সেনারা এখন দাঁড়িয়ে গেছে নতুন দৃঢ়তায়। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলোও আগের চেয়ে শক্তিশালী। বাগদাদের রাস্তায় শোনা যাচ্ছে একটি স্লোগান, বিদেশি সৈন্য বিদায় নাও। ইরাকি বাহিনী এখন শুধু নিজের মাটি নয়, রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করতে চাইছে নিজেদের হাতে। ইরানের ছায়া শক্তি। অন্যদিকে সীমান্তের ওপারে বসে সব নজর রাখছে ইরান। ইরান দীর্ঘদিন ধরে ইরাকে প্রভাব বিস্তার করে আসছে। রাজনীতি থেকে শুরু করে সেনা কৌশল, সর্বত্রই তাদের প্রভাব সুস্পষ্ট। হিজবুল্লাহ ও অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলোর পেছনে ইরানের সরাসরি সমর্থন থাকায় এখন তারা মার্কিন উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন, মার্কিন সেনাদের হঠাৎ গুটিয়ে নেওয়া আসলে ইরানের বাড়তে থাকা প্রভাবেরই নিদর্শন। ভাবুন তো, আইন আল আসাদ ঘাঁটির মরুভূমিতে ধুলো উঠছে, একের পর এক সামরিক যান গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আকাশে ঘুরছে হেলিকপ্টার, মাটিতে তাক করা ইরাকি সৈন্যদের চোখে ঝলক দিচ্ছে নতুন আত্মবিশ্বাস। দূরে দাঁড়িয়ে আছে কিছু সাধারণ মানুষ, তাদের মুখে এক অদ্ভুত হাসি, যেন বলছে, এ মাটি এবার সত্যিই আমাদের। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ এমন তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্র কি বার্তা দিতে চাইছে? তারা কি সত্যি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে, নাকি প্রস্তুতি নিচ্ছে আরও বড় সংঘাতে? একদিকে ইরাক ও ইরান জোট বেঁধে শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত নতুন রহস্য উস্কে দিচ্ছে। এক কথায়, ইরাকের ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘুঁটি এবার আরও জটিল হয়ে গেল। একটি রাত, অন্ধকার আকাশ, আর সেই আকাশ ভেদ করে উঠে যাচ্ছে অগ্নিশিখার মতো এক দানব। নাম তার খোররামশাহ 5। এটি কি শুধুই একটি ক্ষেপণাস্ত্র, নাকি এটি এক নতুন অধ্যায়, যেখানে ইরান আর শুধু আঞ্চলিক খেলোয়াড় নয়, বরং বৈশ্বিক শক্তির মঞ্চে এক নতুন প্রতিদ্বন্দ্বী? সাম্প্রতিক দিনগুলোতে ইরানের এক শীর্ষ নেতা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, এবার আর কেবল ইসরায়েল নয়, মিসাইল ছুটবে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে। এই কথার পরেই ওয়াশিংটনে শুরু হয়েছে গুঞ্জন, ভয় আর অস্থিরতা। কারণ খবর এসেছে, ইরান হয়তো তৈরি করছে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM। গল্পের শুরু একটি ভিডিও থেকে। কয়েকদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়ে দৃশ্যটি। আকাশে উঠে যাচ্ছে এক বিশাল ক্ষেপণাস্ত্র। যদিও ফুটেজটি 2023 সালে খোররামশাহর তোলা পুরনো দৃশ্য, তবুও নতুন করে আলোড়ন তুলেছে বিশ্বে। কারণ এবার আলোচনা শুরু মিডিয়ার কল্পনা নয়, বরং প্রযুক্তির বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক সম্ভাব্য রূপান্তর। খোররামশাহ 5 নামটি এতদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু বিশেষজ্ঞদের দাবি এটি হতে পারে ইরানের প্রথম ICBM। এর পাল্লা বলা হচ্ছে প্রায় 12,000 কিলোমিটার, অর্থাৎ তেহরান থেকে ছুটে গিয়ে সরাসরি আঘাত হানতে পারবে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। শুধু দূরত্ব নয়, গতিতেও রয়েছে বিস্ময়কর শক্তি। এর গতি বলা হচ্ছে ম্যাক 16, প্রায় ঘন্টায় 20,000 কিলোমিটার।
এত গতি সাধারণত দেখা যায় কেবল উন্নত রাষ্ট্রগুলোর হাইপারসনিক অস্ত্রে। ইরান 2015 সালে ঘোষণা করেছিল তাদের ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি পাল্লার হবে না। যুক্তি ছিল স্পষ্ট, এটি শুধু প্রতিরক্ষা, আঞ্চলিক হুমকি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু সময় বদলেছে। ইসরায়েলের আগ্রাসন, যুক্তরাষ্ট্রের অবিরাম চাপ, আঞ্চলিক অস্থিরতা সব মিলিয়ে ইরান যেন তার পুরনো প্রতিশ্রুতি ছিঁড়ে ফেলছে। তবে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রযুক্তিগত দিক থেকেও এটি এক মহাকাব্যিক চ্যালেঞ্জ। একটি ক্ষেপণাস্ত্রকে মহাকাশের বাইরে পাঠানো, তারপর আবার বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে সঠিক লক্ষ্যে আঘাত করা, এ যেন বিজ্ঞানের সবচেয়ে কঠিন সমীকরণ। আর ইরান যদি সত্যি এটি করে থাকে, তবে তা বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিতে বাধ্য। শোনা যাচ্ছে খোররামশার 5 বহন করতে পারবে 2 টনের ওয়ারহেড, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার ভেদী বোমার সমতুল্য। যদিও এখনো নিশ্চিত নয় এটি সত্যি 12,000 কিলোমিটার পারবে নাকি 5,500 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের নিয়ম বলছে পাল্লা বাড়লে পেলোড কমে, তবু এর সামর্থ্য নিয়ে ইতোমধ্যেই পশ্চিমা দুনিয়ায় কাঁপন লেগে গেছে। এখানে মনে করিয়ে দেওয়া জরুরি, ইরান ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। জটিল গাইডেন্স সিস্টেম, প্রতিরোধী উপাদান সবকিছুতে তারা প্রমাণ করেছে প্রযুক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। ফলে খোররামশার 5-এর কথিত গতি ও পাল্লা যদিও কারো কাছে অবিশ্বাস্য মনে হয়, বাস্তবতায় তা অসম্ভব নয়। তেহরান এখনো সরকারি ঘোষণা দেয়নি, কিন্তু যখন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে সম্প্রতি বললেন আমরা 2 টনের ওয়ারহেড হাইপারসনিক গতিতে পরীক্ষায় সফল হয়েছে, তখন অনেকে ফিস করে বললেন একি তবে খোররামশার 5-এর ছায়া। গল্পটি রহস্যময়। হয়তো এটি কেবল গুজব, হয়তো সত্যি শুরু হয়েছে এক নতুন যুগ। তবে এক জিনিস নিশ্চিত, এই নামের চারপাশে জন্ম নিয়েছে এক অদৃশ্য আতঙ্ক। আর আতঙ্ক মানেই শক্তি। ইরান সেই শক্তির মালিক হয়ে উঠছে, যাকে থামানো এত সহজ নয়। রাত যতই গভীর হোক, তেহরানের আকাশ যেন সবসময় পাহারায় থাকে। কেউ জানে না কোথায় লুকানো আছে ডজন ডজন ক্ষেপণাস্ত্র, কোথা থেকে উড়াল দেবে শত শত ড্রোন। ইরান এখন এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যা শুধু ইসরায়েল নয়, পুরো পশ্চিমা বিশ্বকে ভাবনায় ফেলেছে। প্রতিরক্ষার নকশা। ইরানের সামরিক শক্তি এক কথায় রহস্যময়। ভেতরের চিত্র কেউ স্পষ্ট জানে না, কিন্তু বাইরে থেকে দেখা যায় দেশটি দিন দিন প্রতিরক্ষায় সর্বোচ্চ শক্তি অর্জন করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন থেকে শুরু করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এমনকি আত্মঘাতী ড্রোন, সবকিছুতেই এগিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন প্রতিনিয়ত হামলা আর আগ্রাসনের হুমকি ছড়াচ্ছে, তখন ইরান দাঁড়িয়ে আছে শক্ত কণ্ঠে। এক অদৃশ্য ঢালের মতো তাদের প্রতিরক্ষা বলয় আজ ইহুদিবাদীদের সামনে ভয়ঙ্কর প্রতীক। অস্ত্র ভাণ্ডারের গোপন রহস্য। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে এখন শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, ভূগর্ভস্থ 4টি গোপন কেন্দ্র ভরা আছে হাজার হাজার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে। যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত এই ভাণ্ডার। সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি এক ভাষণে বলেছেন, যুদ্ধের চিত্র প্রতিনিয়ত বদলায়, আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়েই আমাদের সমর কৌশল গড়ে তুলতে হবে। উদীয়মান হুমকি থেকে রক্ষার একমাত্র পথ শক্তিশালী প্রতিরক্ষা। নিষেধাজ্ঞা ভেঙে এগিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র আর ইউরোপ বারবার নিষেধাজ্ঞা দিয়েছে, ইরানকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তেহরান সেসব ভেঙেই গড়েছে এক গোপন অর্থনৈতিক ছক। কেন্দ্রবিন্দুতে আছে চীন ও রাশিয়া। তাদের সাহায্যে জ্বালানি, তেল বাণিজ্য বাড়িয়ে নিয়েছে ইরান। ফলে নিষেধাজ্ঞা যেন উল্টো তাদের শক্তি বাড়িয়েছে। ইসরায়েলের ভয়। সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরানের আধুনিক সমরাস্ত্রই ছিল আসল ঢাল। আকাশে ভেসে বেড়ানো ড্রোন আর গোপন ক্ষেপণাস্ত্রের ভয় ইসরায়েলকে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। বিশ্লেষকরা বলছেন, আজকের ইরান আর 10 বছর আগের ইরান নয়। এখনকার ইরান এক আঞ্চলিক শক্তি, যার আকাশে প্রতিরক্ষার বলয় ভেদ করা প্রায় অসম্ভব। একজন বৃদ্ধ গ্রামবাসী হয়তো দাঁড়িয়ে আছেন পাহাড়ের ঢালে দাঁড়িয়ে। দূরে আকাশে ইরানি ড্রোনের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। তিনি মৃদু হাসি দিয়ে বলেন, আমাদের সন্তানরা এখন জানে আকাশে শত্রু ছায়া যত বড় হোক না কেন, আমাদের প্রতিরোধ আরো বড়। এটাই আজকের ইরান। যুদ্ধ নয়, বরং যুদ্ধের প্রস্তুতি তাদের সবচেয়ে বড় শক্তি।
আকাশে লুকোনো রহস্যময় ভাণ্ডার, ভূগর্ভে গোপন ক্ষেপণাস্ত্র আর কূটনীতিতে শক্ত জোট, সব মিলে ইরান হয়ে উঠেছে এমন এক প্রতিরোধ শক্তি যা ভেঙে পড়া সহজ নয়। দুই দিক থেকে আগুনের ঋণ। ভারত কি পারবে টিকে থাকতে? উপমহাদেশের আকাশে জমছে এক ঝড়। একদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের হুমকি, অন্যদিকে লাদাখ ও অরুণাচল নিয়ে চীনের আগ্রাসন। দুই ফ্রন্টে দম বন্ধ করে দিয়েছে ভারতকে। এ যেন দাবার ছকে দুই রাজার মাঝে আটকে পড়া এক ঘোড়া, যেখানে এক কদম ভুল মানে শেষ খেলা। পারমাণবিক হুমকির বজ্রধ্বনি। হঠাৎ করেই পাকিস্তানের সেনাপ্রধান ছুড়ে দিলেন সরাসরি হুমকি, পরমাণু যুদ্ধ। যে কথা এতদিন গোপনে ঘুরছিল তা এবার গর্জে উঠল প্রকাশ্যে। আর চীন সীমান্তে তাদের সৈন্যরা শুধু দাঁড়িয়েই নেই, চোখের ভাষায় জানিয়ে দিচ্ছে যদি সুযোগ মেলে ঝাঁপিয়ে পড়বে। ভারতের হাতে পরমাণু অস্ত্র আছে ঠিকই, কিন্তু তাদের পাল্লা সীমিত। যদি পাকিস্তান চীন একসাথে আক্রমণ করে তখন এশিয়ার মানচিত্র কেঁপে উঠতে পারে। অদৃশ্য মিত্র, সম্ভাব্য শত্রু। যুদ্ধ লাগলে পাকিস্তান ও চীন একে অপরের পাশে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের পেছনে আছে আরেক দৈত্য, রাশিয়া। পুতিন বাহিনীর হাতে আছে RS-28 সারমাট, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, 18,000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। আরও আছে বিউরেভেস্টনিক নামের পরমাণু চালিত ক্রুজ মিসাইল, যার পরিসীমা নাকি অসীম। এই শক্তি দিয়ে চাইলে কয়েক মিনিটেই ভারতকে ধুলোয় মিশিয়ে দিতে পারে মস্কো। তবে শুধু রাশিয়াই নয়, আজকের অস্থির বিশ্বে যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্সও যে কোনো মুহূর্তে মিত্র থেকে হুমকিতে পরিণত হতে পারে। দূরপাল্লার খেলায় পিছিয়ে ভারত। বর্তমানে হাতে গোনা মাত্র 5টি দেশ আছে যারা পৃথিবীর যে কোনো জায়গায় মিসাইল দিয়ে আঘাত করতে পারে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স। এই তালিকায় ভারতের নাম নেই। ভারতের সবচেয়ে শক্তিশালী মিসাইল অগ্নি-ভি পাল্লা মাত্র 5,000 কিলোমিটার। এতে বিশ্বের সব প্রান্তে হামলা করা অসম্ভব। পাকিস্তানের শাহিন-3 মিসাইলের পাল্লা 2,700 থেকে 2,900 কিলোমিটার, যা ভারতকে আঘাত করার জন্য যথেষ্ট। আর চীনের D540 মিসাইল 12,000 থেকে 15,000 কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করতে পারে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারত ভাবতে পারে পশ্চিমা শক্তি তাদের রক্ষা করবে, কিন্তু বাস্তব ভিন্ন। বৈশ্বিক রাজনীতির দোলাচলে যাদের মিত্র মনে হয় আজ, তারা কাল অন্য শিবিরে চলে যেতে পারে। যুদ্ধের সময় দূরপাল্লার মিসাইলবিহীন এক ভারত সুপার পাওয়ারদের কাছে শুধু এক চাপা কার্ড, যাকে প্রয়োজনে উৎসর্গ করা যায়। দুই দিকের শত্রু, সীমিত পাল্লার অস্ত্র, অস্থির মিত্রতা, সব মিলিয়ে ভারত এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। ভারত জানে শেষ লড়াই শুরু হওয়ার আগে অস্ত্রশালা ভরে তোলাই বাঁচার একমাত্র উপায়। ইরানের বজ্র হুঁশিয়ারি, আসছে বড় যুদ্ধের ঝড়। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বোমার আঘাতে কাঁপছে আকাশ। কেউ যেন থামাতে পারছে না এই আগ্রাসনকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বজ্র কণ্ঠে উঠল এক সতর্কবার্তা। ইসরায়েলের সাথে যুদ্ধ হলে এবার জবাব হবে আরও কঠিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের সাথে যে কোনো সংঘাত ঘটতে পারে। এবার যদি আবার উস্কানি দেয়, তবে সেই জবাব হবে ইতিহাসে লেখা রাখার মতো। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইসরায়েল শুধু গাজা নয়, সিরিয়া ও ইয়েমেনেও আগুন ছড়াচ্ছে। মুহুর্মুহু বোমা বর্ষণে কেঁপে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। আর এই বাস্তবতাতে ইরান জানিয়ে দিল, তারা শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের জন্যও প্রস্তুত। আরাকচি স্মরণ করিয়ে দিলেন সেই যুদ্ধের কথা, যখন ইসরায়েল ঘোষণা করেছিল 48 ঘন্টার মধ্যে তারা ইরানকে শেষ করে দেবে। কিন্তু কি হয়েছিল? উল্টো ইরানের প্রত্যাঘাতে হিমশিম খেয়েছিল দখলদাররা। আমেরিকার সহায়তাতেও লক্ষ্য অর্জন করতে পারেনি। অবশেষে বাধ্য হয়েছিল নিঃশর্ত যুদ্ধবিরতিতে। এবারও ইতিহাস যেন একই পথে হাঁটছে। ইসরায়েল উস্কানি দিচ্ছে, হামলা চালাচ্ছে, কিন্তু সামনে অপেক্ষা করছে ইরানের বজ্রাঘাত। সৌদি আরবের জেদ্দায় OICর জরুরি সম্মেলনে অংশ নিয়েই আরাকচি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমাদের হাতে আছে অভিজ্ঞতা, আছে প্রযুক্তি, আর আছে ইস্পাত কঠিন ইচ্ছা শক্তি। যে আগ্রাসন আমাদের দিকে ছোড়া হবে তা আমরা ফিরিয়ে দেব দ্বিগুণ শক্তিতে।
তার এই ঘোষণা শুধু ইসরায়েলের জন্য নয়, ওয়াশিংটনের দিকেও সতর্কবার্তা। কারণ যুক্তরাষ্ট্র ইয়েমেন ও লেবাননের মাটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। হুথিদের প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দেয়া, হিজবুল্লাহকে চাপে ফেলার চেষ্টা, সবকিছুই যেন ইরানকে লক্ষ্য করে সাজানো কৌশল। ইরান কিন্তু স্পষ্ট করেছে তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ চায় না, তবে অন্যায় হলে কখনোই চুপ করে থাকবে না। আজকের ইরান শুধু রাজনৈতিক শক্তি নয়, সামরিকভাবেও এক আধুনিক শক্তিতে রূপ নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব আর জনসমর্থন সব মিলিয়ে তারা দাঁড়িয়ে আছে দৃপ্ত ভঙ্গিতে। গাজার পরে ইয়েমেন, লেবানন, মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণ যেন যুদ্ধের জন্য অপেক্ষা করছে। দখলদার ইসরায়েলের প্রতিটি উস্কানি যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আকাশের ওপারে এখন প্রতিধ্বনি একটাই, ইরান প্রস্তুত, যুদ্ধ হলে এবার ইতিহাস বদলে যাবে। ওদিকে তেহরানের উত্তরাঞ্চলে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান। এর মাধ্যমে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মুছে যেতে পারে। সংশ্লিষ্ট একটি গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার তৎপরতা চালাচ্ছে। সম্ভবত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে। গাজার পুরো নিয়ন্ত্রণ নেবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন ঘোষণা দিতেই ইসরায়েলি যেন আগুন জ্বলে উঠেছে। রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে বিক্ষোভে, সরকারের বিরুদ্ধে স্লোগানে কাঁপছে শহর। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও আসছে ধাক্কা। একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যেন চারদিক থেকে কোণঠাসা নেতানিয়াহু। কিন্তু সবথেকে বড় ধাক্কা এসেছে ভেতর থেকে। নিজ দেশের সেনাপ্রধানই আর তার পাশে নেই। ইয়াল জামির, ইসরায়েলের সামরিক শক্তির এই অভিভাবক, প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন গাজা দখলের পরিকল্পনা আত্মঘাতী, বরং তিনি চান জিম্মি বিনিময়ের মাধ্যমে সমাধান খুঁজে বের করতে। এখান থেকেই শুরু হয়েছে ভয়ঙ্কর জল্পনা। তবে কি সেনাপ্রধানই নামবেন রাজনৈতিক ময়দানে? সেনাদের অসন্তোষ। যুদ্ধের মাঠে ক্লান্ত, ভাঙা মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সেনারা। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতে শত শত সেনা প্রাণ হারিয়েছে। কেউ কেউ হতাশায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ যেন প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে। অনেক সেনা সরাসরি বলেই ফেলেছেন, গাজা দখল করতে চাইলে চাই দানবীয় শক্তি। হাজার হাজার সৈন্য নামিয়েও সেটা সহজ নয়। তবু নেতানিয়াহু যেন শুনতেই চান না, বরং তিনি নতুন করে 60,000 রিজার্ভ সেনাকে ডাক দিয়েছেন। সেপ্টেম্বরেই তাদের রিপোর্ট করতে হবে। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, সমাধান যুদ্ধ নয়, সমাধান হলো আলোচনায়। এ এক ভয়ঙ্কর বার্তা। সরকারের সঙ্গে সেনাবাহিনী টানাপোড়েন এবার প্রকাশ্যে। অভ্যুত্থানের গুঞ্জন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে? ইতিহাস বলছে দেশটি সবসময় ডেমোক্রেটিক কাঠামো আঁকড়ে ধরেছে, কিন্তু এখন যখন সেনাবাহিনী ও সরকারের মধ্যে আস্থার সেতু ভেঙে পড়ছে, তখন গুঞ্জনই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ শক্তিশালী ডিপ টেস্ট এই পরিস্থিতি সামাল দিতে মরিয়া। সেনাপ্রধানও সরাসরি ক্ষমতা দখলের কথা ভাবছেন না, তবে ঝুঁকি অন্য জায়গায়। নেতানিয়াহুকে হয়তো অন্যভাবে সরিয়ে দেওয়া হতে পারে। হত্যা, হঠাৎ পদত্যাগ কিংবা আগাম নির্বাচন, সম্ভাবনার খেলা এখন যে কোনো দিকে মন নিতে পারে। একদিকে রাস্তায় বিক্ষোভ করা ইসরায়েলিরা, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত সৈন্যরা। মাঝখানে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু, নিজের ভবিষ্যৎ আঁকড়ে ধরা এক নেতা। তার সামনে শুধু গাজার মানচিত্র নয়, সামনে রয়েছে রাজনৈতিক টিকে থাকার লড়াই। অভ্যুত্থান হোক বা না হোক, স্পষ্ট হচ্ছে একটাই সত্য, ইসরায়েল এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ। গাজার আকাশে এখনো বারুদের ধোঁয়া ভাসছে, সীমান্তে ট্যাঙ্কের চাকা থামছে না। ঠিক এই সময় তেল আবিবের ক্ষমতার করিডোরে শুরু হয়েছে আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। প্রশ্ন একটাই, ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কি কোণঠাসা হয়ে পড়েছেন? তাকে কি সত্যিই অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হচ্ছে? প্রতিরক্ষামন্ত্রী বনাম সেনাপ্রধান, যুদ্ধের ভেতরেই আরেক যুদ্ধ। গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট কার্টস এবং আইডিএফ প্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে। বিষয় সেনাবাহিনী নিয়োগ ও পদোন্নতি।
জামির সম্প্রতি কিছু কর্নেল ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দেন, কিন্তু কার্টস প্রকাশ্যে সেই প্রক্রিয়া আটকে দেন। তিনি গর্জে ওঠেন, 7 অক্টোবরের পর তত্ত্বাবধান ছাড়া কোনো সেনাবাহিনী থাকতে পারে না। কর্নেল থেকে উপরের পদোন্নতির চূড়ান্ত অনুমোদন আমার হাতেই থাকবে। তবে ইসরায়েলের সামরিক আইনে কোথাও স্পষ্ট করে বলা নেই যে প্রতিরক্ষা মন্ত্রী পদোন্নতির চূড়ান্ত কর্তৃপক্ষ। 1992 সালের জেনারেল স্টাফ অর্ডার বলছে আইডিএফ প্রধানই আসল নিয়োগকারী আর প্রতিরক্ষা মন্ত্রী কেবল অনুমোদনকারী, তাও যখন দুই পক্ষের মধ্যে একমত হয়। 11ই আগস্ট পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন জামির প্রকাশ্যে সরকারের সমালোচক সাবেক সেনাপ্রধান গাবি আশকেনাজি ও প্রাক্তন অপারেশনস ডিরেক্টর ইসরায়েল জিভের সাথে দেখা করেন। কানের প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে সামরিক স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে গোপন আলোচনা হয়। কার্টস ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন জামির প্রক্রিয়া ভেঙে অ্যাডহক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, আমরা যে নিয়মে কাজ করছি তা কোনো অ্যাডহক নাটকে বদলে দেওয়া যাবে না। হারেটসের 12ই আগস্টের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য। জামির আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠরা তাকে গাজা দখল পরিকল্পনায় আপত্তি তোলার জন্য সরিয়ে দিতে পারে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু পদোন্নতি নিয়ে বিরোধ নাকি আরও গভীর কিছু? ইসরায়েলের রাজনৈতিক মহল বলছে গাজার যুদ্ধে সেনাবাহিনীর ব্যর্থতার দায় চাপানোর পথ তৈরি হচ্ছে, আর সেই পথের প্রথম শিকার হতে পারেন সেনাপ্রধান নিজেই। গাজা যুদ্ধের অদৃশ্য ফ্রন্ট লাইন, গাজার ধ্বংসস্তূপের বাইরে এই ক্ষমতার লড়াই ইসরায়েলের যুদ্ধ পরিচালনাকে বিপন্ন করতে পারে। সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর এই দ্বন্দ্ব গাজার জন্য উপহার শুরু। সিনেমার দৃশ্যের মতো একদিকে যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ, অন্যদিকে তেলাবিবের কক্ষপথে নিঃশব্দে ঘুরছে রাজনৈতিক ড্রোন, লক্ষ্যবস্তু একজন মানুষ, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। প্রশ্ন এখন, তিনি কি এই গোপন যুদ্ধ থেকে বেঁচে ফিরবেন, নাকি গাজার গুলির শব্দের ভেতরেই তার ক্যারিয়ারের শেষ দৃশ্য লেখা হয়ে যাবে? ইরান, মহাসাগরের বুক কাঁপানো শক্তির মহড়া। আকাশে সূর্য ঝলমল করছে, অথচ সমুদ্রের বুক যেন থরথর করে কাঁপছে, কারণ সেখানে হাজির হয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি, ইরান। টেকসই শক্তি 1404। এই নামের মহড়ায় ভারত মহাসাগর আর ওমান সাগরের ঢেউয়ের উপর নেমে এসেছিল যুদ্ধের এক সিনেম্যাটিক দৃশ্য। ঢেউয়ের ওপরে বজ্রপাত। ক্যামেরা যখন ঘুরল, দেখা গেল ইরানি নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান আর উপকূলীয় ব্যাটারি একই তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশ থেকে নামল ড্রোন, পানির বুক থেকে ছুটল ক্ষেপণাস্ত্র, একসাথে একই মুহূর্তে লক্ষ্যবস্তু ভেঙে চূর্ণ। ক্ষেপণাস্ত্রের ঝড়। মহড়ায় নাসর, কাদের আর কাদির ক্ষেপণাস্ত্র ছুটল বিদ্যুতের গতিতে। সাবালান আর গানেভে যুদ্ধ জাহাজ একসাথে ক্ষেপণাস্ত্র ছুড়ল, যেন সমুদ্র জুড়ে বজ্রপাত হচ্ছে। কাদের উপকূলীয় ব্যবস্থা সরাসরি আঘাত করল শত্রুর কল্পিত ঘাঁটিতে। বার্তা স্পষ্ট, ইরান এক ডোমেইনে নয়, বহু ডোমেইনে আঘাত হানতে পারে। আরও এক ধাপ এগিয়ে বাভার 5 কামিকাজে ড্রোন ভেসে গেল 400 কিলোমিটার, তারপর নিখুঁতভাবে ধ্বংস করল লক্ষ্যবস্তু। মুহূর্তটি ছিল বিদ্যুতের মতো রোমাঞ্চকর। ড্রোন আর ক্ষেপণাস্ত্র একসাথে আঘাত করল, একই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের চূড়ান্ত নমুনা। রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি গর্বের সঙ্গে বললেন, মহড়ায় ব্যবহৃত প্রতিটি অস্ত্র, প্রতিটি ব্যবস্থা ইরানের নিজস্ব মাটিতে তৈরি। এটা শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এ ইরানের আত্মনির্ভরতার ঘোষণা। বিদেশি প্রযুক্তি নয়, বিদেশি ভরসা নয়, নিজেদের হাতে গড়া অস্ত্রেই ইরান দাঁড়িয়ে আছে শক্তির পাহাড় হয়ে। ইরানি মিডিয়া জানালো, এই মহড়ায় উন্নত ইলেকট্রনিক পাল্টা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিটি আঘাতের সঙ্গে শত্রুর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে এক কঠিন বার্তা, আমরা প্রতিরোধে আছি, আমরা প্রস্তুত। ঠিক তখনই বিশ্ব রাজনীতি উত্তপ্ত। ইরান যখন মহাসাগরে নিজের শক্তি দেখাচ্ছে, ইউরোপ তখন তেহরানকে চাপ দিচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে, সমাধান না পেলে শাস্তির হুমকি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অভিযোগ করছে ইরান নাকি গোপনে পারমাণবিক বোমার পথে হাঁটছে। এই বছরের জুনে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার পর সেই অভিযোগ আরও গভীর হয়েছে। কিন্তু ইরানের জবাব এসেছে ক্ষেপণাস্ত্রের গর্জনে, ড্রোনের আঘাতে, সমুদ্রের ঢেউ কাঁপিয়ে। এ শুধু মহড়া নয়, ঢেউয়ের শব্দের সাথে মিশে গেছে ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশের নীল ভেদ করেছে ড্রোনের ডানা। প্রশ্ন একটাই, কে থামাবে ইরানকে? কারণ সমুদ্র সাক্ষী, আকাশ সাক্ষী, ইরান আজ শুধু প্রস্তুত নয়,
ইরান অপ্রতিরোধ্য। যুদ্ধের ছায়া আবারও কি ঘনাচ্ছে? সংঘাত কি এবার আরও তীব্র হবে? মধ্যপ্রাচ্যের আকাশে ধীরে ধীরে জমছে এক অগ্নিঘূর্ণির মেঘ। বিশ্বজুড়ে গোয়েন্দা প্রতিবেদনের স্রোত বলছে, ডিসেম্বরে নয়, হয়তো অগাস্টের শেষেই ইসরায়েল আবার ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপর। ইরান জানে ঝড় আসছে এবং এবার তারা দাঁড়িয়ে থাকবে না। শুরু থেকেই আঘাত করবে, যেন প্রথম নিঃশ্বাসেই শত্রুর অহংকার চূর্ণ হয়ে যায়। লক্ষ্য একটাই, ইসরায়েলের সামরিক আধিপত্যের স্বপ্ন গুঁড়িয়ে দেয়া। জুনের যুদ্ধ ছিল কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযান ছিল না, ওটা ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলানোর চেষ্টা। 2 দশক ধরে ইসরায়েল চাইছে আমেরিকাকে ব্যবহার করে ইরানকে দুর্বল করতে, যা একা তাদের পক্ষে সম্ভব নয়। তখন ইসরায়েলের 3টি গোপন উদ্দেশ্য ছিল: আমেরিকাকে সরাসরি যুদ্ধে টেনে আনা, ইরানি সরকারকে ভেঙে ফেলা, ইরানকে এমন এক ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা যাকে সিরিয়া বা লেবাননের মতো অবলীলায় বোমা মারা যাবে। কিন্তু ফলাফল, শুধু প্রথম লক্ষ্যটাই আংশিক সফল। ট্রাম্পের অংশগ্রহণ ছিল সীমিত, পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, আর সেখানেই ইসরায়েলের গতি থেমে যায়। ইরানের অটল প্রতিরোধ। ইসরায়েল ভেবেছিল শুরুতেই আঘাত করে শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলবে। 30 জন শীর্ষ কমান্ডার ও 19 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেও তারা পেল সাময়িক সাফল্য। মাত্র 18 ঘন্টায় ইরান প্রতিস্থাপন করল সেই কমান্ডারদের আর ছুড়ল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বার্তা স্পষ্ট, আমরা ক্ষয় সহ্য করব, তবু শত্রুর দিকে বজ্রপাত নামাবো। মোসাদের ফোন হুমকি, আতঙ্ক ছড়ানোর চেষ্টা, সব ব্যর্থ। কোনো জেনারেল পালায়নি, বরং দেশ জুড়ে জেগে উঠল জাতীয়তাবাদের ঢেউ। প্রতিটি শহর, প্রতিটি প্রদেশে মানুষ পতাকার চারপাশে দাঁড়ালো, কেউ সরকারের জন্য, কেউ দেশের জন্য, কিন্তু সবার লক্ষ্য এক: ইসরায়েলকে ঠেকানো। ইসরায়েলের উল্টো ক্ষতি। যুদ্ধ বাড়লে ইসরায়েলের ক্ষতি হতো আরো ভয়াবহ। বিমান প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ছিল, ইরানের ক্ষেপণাস্ত্র ক্রমে ভেদ করছিল লোহার ঢাল। মার্কিন সমর্থন না থাকলে ইসরায়েল জানত এই সংঘাত তার জন্য আত্মঘাতী। তাই যুদ্ধবিরতি, কিন্তু মাথার ভেতর জমে থাকা প্রতিশোধের আগুন নিভল না। ট্রাম্পের দ্বিধা। দ্বিতীয় দফায় ইসরায়েল আক্রমণ করলে ট্রাম্প কি করবেন? তিনি দীর্ঘ যুদ্ধ চান না, কিন্তু প্রথম হামলা দিয়ে ইতিমধ্যেই ফাঁদে পা দিয়েছেন। 12 দিনের সংঘাত আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদের ফাঁক উন্মোচন করেছে। এখন সামনে 2টি পথ: পুরোপুরি যুদ্ধে নামা অথবা ইসরায়েলের চাপ প্রতিহত করা। কিন্তু প্রতিহত করতে লাগবে ইস্পাতের মতো ইচ্ছা শক্তি, যা ট্রাম্পের অতীত সিদ্ধান্তে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তী যুদ্ধ হবে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। প্রথম দৃশ্যেই বিস্ফোরণ, আকাশ কাঁপানো ক্ষেপণাস্ত্র, ভূপাতিত লোহার ঢাল। ইরান আর ধৈর্যের নাটক খেলবে না। তাদের কৌশল হবে এক ঝড়ে শত্রুর অহংকার ভাসিয়ে নিয়ে যাওয়া। আর যদি আমেরিকা আবার ঝাঁপিয়ে পড়ে, তবে ইতিহাস লিখবে, ইরাক ছিল সহজ লড়াই, ইরান হবে রক্তে রঙিন দুঃস্বপ্ন। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হলো ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ: ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস করেছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়।
ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েলি যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি আজকের ইরান আর আগের মতো নয়। দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা। ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়ে উঠল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 আগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী, তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। 13 বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস।
যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞার। আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণও। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ঢাল। কিন্তু এর পেছনে আছে আরো বড় গল্প। যুক্তরাষ্ট্রের সমর্থিত কুর্দির নেতৃত্বাধীন এসডিএফ, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনো শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট: সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনও সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওড়া যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরও অদম্য, আরও অপ্রতিরোধ্য। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার। দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা: আমরা প্রস্তুত, আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরও কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত। এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে।
এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরও ঘন। ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য। আলাস্কার বরফ গলল না, পুতিনের দৃঢ়তায় ট্রাম্পের অচলাবস্থা। আলাস্কার বরফে ঢাকা মঞ্চে ইতিহাসের এক নাটক মঞ্চস্থ হল। মুখোমুখি বসেছিলেন দুই মহাশক্তির দুই অগ্নিমূর্তি, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। বিশ্ব অপেক্ষায় ছিল এই বৈঠক থেকে কি ইউক্রেন যুদ্ধের আগুন নিভে যাবে। উত্তর এলো জমাট বরফের মতো ঠান্ডা। চমক এখানে, ট্রাম্প নরম হলেন, পুতিন হলেন না। বৈঠক শেষে ট্রাম্প হাসলেন, উষ্ণ করমর্দন করলেন, সংবাদ সম্মেলনে বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য থেকে এক চুলো সরলেন না। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যা চাওয়া তা না পেলে যুদ্ধ থামবে না, এই বার্তা সোজাসুজি দিয়ে দিলেন ক্রেমলিনের নেতা। ট্রাম্প ভেবেছিলেন কূটনৈতিক উষ্ণতায় বরফ গলানো যাবে। উষ্ণ অভ্যর্থনা, হাসি, কথার ঝলকানি সবই সাজানো ছিল। কিন্তু পুতিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম। তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিলেন এ লড়াই নরম কূটনীতির নয়, এ লড়াই ক্ষমতার, ভূমির, ইতিহাসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করলেন, একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি। কিন্তু কি সেই বিষয়? উত্তর তিনি দেননি। উত্তর লুকিয়ে আছে ক্রেমলিনের দেয়ালে, ইউক্রেনের ভূমি। ট্রাম্প শান্তির কথা বললেন, কিন্তু শান্তি মানে ছিল ভূমি ছেড়ে দেয়া। জেলেনস্কিকে হাতছাড়া না করেই পুতিনকে সন্তুষ্ট করা যাবে না, এই সত্য ট্রাম্প জানেন, তবু উচ্চারণ করেননি। রাশিয়ার শক্তি, পুতিনের দৃঢ়তাই এখন রাশিয়ার প্রকৃত শক্তি। যুদ্ধক্ষেত্রে সেনা আর ক্ষেপণাস্ত্র যতটা ভয়ঙ্কর, কূটনীতিক টেবিলে তার নীরব দৃঢ়তা ততটাই শক্তিশালী। ট্রাম্প তাকে বললেন শক্তিশালী ব্যক্তি, কঠোর নেতা। এই স্বীকারোক্তি প্রমাণ করে দিল পুতিনের সামনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। ধাক্কা খেল ট্রাম্পের ভাবমূর্তি। আলাস্কার বৈঠক থেকে বের হয়ে আসা ছবিতে ট্রাম্প হাত নাড়লেন, হাসি দিলেন, কিন্তু ভেতরের গল্প অন্য। যুদ্ধবিরতি ঘোষণা হয়নি, বন্দি বিনিময়ের তালিকা বেরোলেও শান্তির চূড়ান্ত ঘোষণা আসেনি। ট্রাম্প বিশ্বকে জানালেন, আমরা খুব কাছাকাছি পৌঁছেছি। অথচ সত্য হলো পুতিন 1 ইঞ্চিও ছাড়েননি। নাটকীয় সমাপ্তি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিলেন না দুই নেতা, রহস্য জমিয়ে রাখলেন, যেন দর্শক সারিতে বসা বিশ্ব অপেক্ষায় থাকে এই নাটকের পরের দৃশ্য কি হবে। ইউক্রেনের ভবিষ্যৎ এখন এক অদৃশ্য ভারসাম্যে ঝুলে আছে, পুতিনের দৃঢ়তা আর জেলেনস্কির সিদ্ধান্তের মাঝখানে। পুতিন দেখালেন যুদ্ধ কেবল রণাঙ্গনের বন্দুকের আওয়াজে জয় করা যায় না, বরং দৃঢ়তা, অটলতা আর অস্বীকৃতি আসল অস্ত্র। আর এই অস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পও এক মুহূর্তে ছোট হয়ে গেলেন। আলাস্কার বরফ জমে রইল। পুতিনের শক্তির কাছে ট্রাম্প গললেন, কিন্তু যুদ্ধের আগুন গলল না। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা। গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে।
এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন এক সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাদ এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়। ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাইম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন।
শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা, নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকে অস্ত্র বানাতে চাইছে, কিন্তু ইরান বলছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর একমেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেট দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে, বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না।